নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। তো ভিডিওতে বেশ খানিকটা সময় লেগে গেল, প্রায় এক মাস খানেক। যেটা আপনাদের এর আগে আমি ভিডিওগুলো করেছি, সেগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে আমার ভিডিও লার্জ ক্যাপ ফান্ড নিয়ে করেছি, মিড ক্যাপ ফান্ড নিয়ে করেছি এবং স্মল ক্যাপ ফান্ড নিয়ে করেছি। যে মার্কেট যে বেশ কিছুদিন ধরে একটা কারেকশন মুভমেন্টের মধ্যে চলে এসছে এবং 26,200 পয়েন্টের কাছাকাছি ছিল মার্কেট, সেখান থেকে বেশ খানিকটা কারেকশন হয়েছে। এবং এই কারেকশন সময় যে ভালো ফান্ড, যেটা অল সিজনের জন্যই ভালো হবে, সেই ধরনের একটা ফান্ড নিয়ে আমি চিন্তা ভাবনা করেছি আপনাদের জন্য, যে সেই ধরনের ফান্ডে ইনভেস্ট করলে বেটার হবে। তো সেটা ভাবতে গিয়ে আবার একটা নতুন ফান্ড আমি চয়েস করেছি। যাই হোক, এগুলো বলবার আগে আমি আমার ডিসক্লেমার নিয়ে নিচ্ছি। মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট আর সাবজেক্ট টু বি মার্কেট রিস্ক। প্লিজ রিড অল অফ আর ডকুমেন্টস কেয়ারফুলি বিফোর ইনভেস্টিং। তো মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ, সেটা বুঝে আপনারা ইনভেস্টমেন্ট করবেন এবং অফার ডকুমেন্ট পড়ে নেবেন, পরে ইনভেস্টমেন্ট করবেন। তো চলে আসছি আমার আজকে যে সাবজেক্ট নিয়ে ভিডিও করতে চলেছি। তো এর আগে আবারও বলছি, লার্জ ক্যাপ ফান্ডে ভিডিও করেছি, মিড ক্যাপ ফান্ড ভিডিও করেছি, স্মল ক্যাপ। যে ফান্ডটা আমার বাকি ছিল, অর্থাৎ যেটা হচ্ছে অল সিজনাল ফান্ড, যে কোনো সময়ের জন্য করা যেতে পারে এবং যে কোনো মানুষই ইনভেস্টমেন্ট করতে পারেন, যারা নাকি মার্কেট ওরিয়েন্টেড, মার্কেট অতটা বোঝে না, তারাও কিন্তু এই ধরনের ফান্ডে টাকা ইনভেস্টমেন্ট করতে পারে। তো এই ফান্ড হচ্ছে ফ্লেক্সি ক্যাপ ফান্ড। এবং এর আগে লার্জ ক্যাপ ফান্ডে আমি বলেছি, দেখুন নিফটির যে টপ 100 কোম্পানি আছে, সেটা মোটামুটি লার্জ ক্যাপের মধ্যে পড়ে। এবং পরের যে 150টা কোম্পানি আছে, অর্থাৎ প্রথম 100টা হচ্ছে লার্জ ক্যাপ, পরের 150টা হচ্ছে আপনার মিড ক্যাপের মধ্যে পড়ে। তার পরবর্তী যে ইউনিভার্স আছে, হিউজ স্টক আছে, সেটা কিন্তু স্মল ক্যাপ মধ্যে পড়ে যায়। তো ফ্লেক্সি ক্যাপ ফান্ড এমন একটা ক্যাটাগরি, যেটা নাকি 2020 সালে সেবি ইন্ট্রোডিউস করেছে এবং ফ্লেক্সি ক্যাপ ফান্ড নভেম্বর মাসে 2020 থেকে সেবি সার্কুলার অনুসারে চালু হয়েছে। তার আগে পর্যন্ত কিন্তু ফ্লেক্সি ক্যাপ ফান্ড ছিল না। এক্ষেত্রে অনেক ফান্ড হাউস তার পুরনো ফান্ডকে চেঞ্জ করে ফ্লেক্সি ক্যাপ ক্যাটাগরিতে কনভার্ট করেছে, যে ফান্ডটা নাকি একটা অন্য রকম স্টাইলের ফান্ড, যেটা লার্জ ক্যাপেও ইনভেস্ট করে, মিড ক্যাপেও ইনভেস্ট করে এবং স্মল ক্যাপেও ইনভেস্ট করে। অর্থাৎ ছোট মাপের কোম্পানি, মাঝারি মাপের কোম্পানি এবং বড় কোম্পানি, সবকিছু কোম্পানিতে মেশানো থাকে। তো এই ধরনের ফান্ডে আমরা যে কোনো সময়ের জন্য যে কোনো দিনই ইনভেস্ট করা যেতে পারে এবং যে যার সাধ্যমতো টাকা ইনভেস্ট করতে পারে। তো এবং লং রানে যদি কেউ ইনভেস্টমেন্ট করতে চায়, এই ধরনের ফান্ড বেছে নিলে বেটার হতে পারে। তো আজকে আমি মানে ফ্লেক্সি ক্যাপ ক্যাটাগরিতে অনেক ফান্ডের উপর প্রায় মাসখানেক সময় লেগে গেল হিসাবপত্র চালাতে। তো এর মধ্যে আমি বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে আমি দেখেছি যে এইউএম এর উপর ভিত্তি করলে যদি দেখা যায়, তাহলে যেটা আমাদের মানে সব থেকে চর্চিত ফান্ড বা যেই ফ্লেক্সি ক্যাপ ফান্ড নিয়ে বেশি কথাবার্তা হয়, পারাক পারেখ ফ্লেক্সি ক্যাপ ফান্ড, যেটা এইউএম এর উপর ভিত্তি করে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, যেটা 87,539 কোটি টাকা আছে কারেন্ট ভ্যালুয়েশন অনুসারে, যেটা 1 নম্বর পজিশন লাভ করে আছে, অর্থাৎ ইউএম এর উপর ভিত্তি করে। আবারও বলছি, সেকেন্ড আছে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড, যেটা 66,344 মতো ইউএম আছে। আর 3 নম্বর আছে কোটাক ফ্লেক্সি ক্যাপ ফান্ড, যেটা 50,426 মতো আছে। এই তিনটে ফান্ড আমি ইউএম এর উপর ভিত্তি করে বললাম। আর একটা হচ্ছে আমরা দেখি যেটার উপর দেখুন অনেকেই চায় ইনভেস্টমেন্ট করার পর কোথায় বেশি টাকা তৈরি হচ্ছে, সেই ধরনের ফান্ড বেছে নিই। সেক্ষেত্রে যদি বলি, এখন আজকের দিন অনুসারে, কারণ এটা সময়টা সময় পরিবর্তন হয়, তো মতিলাল ওসওয়াল ফ্লেক্সি ক্যাপ ফান্ড হচ্ছে 1 নম্বর রিটার্ন। তা যে ফান্ডটা নাকি 1 ইয়ার্স এর 25.74% রিটার্ন দিচ্ছে এবং গত 2 বছর আগে যারা ইনভেস্টমেন্ট করছে তার রিটার্ন প্রায় 33.39% হয়েছে। সেকেন্ড স্থান করে আছে ইনভেস্টকো ইন্ডিয়া ফ্লেক্সি ক্যাপ ফান্ড, 19.73% রিটার্ন দিয়েছে 1 ইয়ার্সে এবং 29.50% রিটার্ন আছে হচ্ছে সেকেন্ড ইয়ার 2 বছরের রিটার্নে আছে। 3 নম্বর হচ্ছে পারাক পারেখ ফ্লেক্সি ক্যাপ ফান্ড, যেটা 17.60% রিটার্ন আছে 1 ইয়ার্সে এবং 2 ইয়ার্সের রিটার্ন প্রায় 27.34% রিটার্ন দাঁড়িয়ে আছে 2 বছরের রিটার্নে।
তো এই যে একটা একটা ইউএম ভিত্তির উপর একটা রিটার্নের উপর ভিত্তি করে ফান্ড আপনাদেরকে বললাম, আজকের যে আমার ফান্ডটা আমি বেছে নিচ্ছি, এই দুটো রিটার্ন এবং ইউএম কে ভিত্তি করে আমি ফান্ড নিয়ে আলোচনা করি না। এর আগে আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন আমার যে ভিত্তি বা আমার যে চিন্তা ভাবনা, সেক্ষেত্রে কিন্তু আমি সবসময় স্টক সিলেকশনের উপর নির্ভর করে, মানে স্টক সিলেকশনের উপর ভিত্তি করে আমি কিন্তু ফান্ড বেছে নিই। এবং আগের যে ভিডিওগুলো আপনারা যদি ভালো করে মন দিয়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে ভিডিওতে কিন্তু দেখা যাচ্ছে যে যেসব ফান্ড গুলো আমি আলোচনা করেছি, সেগুলো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে লার্জ ক্যাপ ফান্ড, মিড ক্যাপ ফান্ড বা স্মল ক্যাপ ফান্ড, এগুলো আগে কিন্তু ভালো করেনি, আসছে দিনে কিন্তু ভালো করেছে। সেহেতু এই যে ফান্ডগুলো আমি আগে আলোচনা করেছি, তো আসছে দিনে যেগুলো নিয়ে অতটা ভালো ছিল না, একটা সময় পর দেখা গেছে সেগুলো র্যাঙ্কিং করছে। যেমন দেখুন, আপনারা এর আগে আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আমি একটা ফান্ডের উপর ভিডিও করেছি, কনজাম্পশন ফান্ড। তা সুন্দরবনের কনজাম্পশন ফান্ড, সেই ফান্ডটা কিন্তু ভালো করেছে আসছে দিনে। আমার ভিডিও করা জুন মাসে প্রায়, এখন কিন্তু ভালো করছে সেই ফান্ডটা। তো এইভাবে যদি আমি দেখি যে আজকের যে ফান্ডটা আমি নিয়ে বেছে নিয়েছি, সেটা কিন্তু এটা ওয়ান অফ দ্য লিডিং ফান্ড। আমার মনে হচ্ছে যে আসছে যে দিনের যে মার্কেট যে সিনারিও চলবে, এই মার্কেট সিনারিওতে এই ধরনের ফান্ড ভালো করতে পারে। তো এই ধরনের ফান্ডের মধ্যে আমি প্রথমেই আজকে বলে নিচ্ছি, দেখুন আবার দেখুন এই ফান্ডটা কিন্তু আমি আজকে বেছে নিয়েছি, এবং ইনভেস্কো ইন্ডিয়া ফ্লেক্সি ক্যাপ ফান্ড, যে ফান্ড নাকি আপনার বেঞ্চমার্ক আছে বিএসই 500 টিআরআই ইন্ডেক্স আছে, এবং মানে বম্বে স্টক এক্সচেঞ্জে 500 টপ স্টকের মধ্যে থেকে এই ফান্ডটা স্টক বাছা হয়েছে, এবং এইরকম আছে 2540.70 crore আছে। এটা 31শে ডিসেম্বর 2024 ডেটা অনুসারে বলছি। এবং এই ধরনের ফান্ডটা কেন আমি বাছলাম, এটা যদি আপনারা বলেন, তাহলে আমি বলবো যে প্রথমেই যে সেক্টরটাকে, এর আগের আমি আপনারা যদি ভিডিও দেখেন সেখানে বুঝতে পারবেন যে আমি কিন্তু ফিনান্সিয়াল সেক্টরকে বেশি গুরুত্ব দিতে চাইছি। কারণ ফিনান্সিয়াল সেক্টর কিন্তু বড় বড় ফান্ড ম্যানেজারের মতামত অনুসারে মনে হচ্ছে যে ফিনান্সিয়াল সেক্টরটা কিন্তু আন্ডার ভ্যালুতে দাঁড়িয়ে আছে। তো ফিনান্সিয়াল সেক্টরের যে স্টক গুলো, সেগুলো কিন্তু আসছে দিনে ভালো করতে পারে। তো ফিনান্সিয়াল সেক্টরে এই ধরনের ফান্ডের কিন্তু প্রথম যে অ্যালোকেশন আছে 26.73% অ্যালোকেশন কিন্তু ফিনান্সিয়াল সেক্টরে আছে। সেকেন্ড আছে টেকনোলজি সেক্টরে 19.02% টাকা লাগানো আছে। তো 3 নম্বর সেক্টর আছে কনজিউমার ডিসক্রিশনারি আছে 17.92% আছে। আর চতুর্থ সেক্টর আছে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর আছে 9.89% অ্যালোকেশন আছে। আর ফিফথ সেক্টর আছে হেলথ কেয়ার সেক্টর, যেটা নাকি 9.2% অ্যালোকেশন আছে। অর্থাৎ যে প্রথম 5টা যে সেক্টর নেওয়া হয়েছে, সেখানে দেখলেই বুঝতে পারবেন যে যে সেক্টরটার বেশি অ্যালোকেশন আছে, প্রায় 26-27% অ্যালোকেশন ফিনান্সিয়াল সেক্টর করেছে। যে সেক্টরটা নাকি দীর্ঘদিন ধরে পারফরমেন্স ভালো করছে না, সেই সেক্টরের উপর বেশি ফোকাসিং করা আছে। এবং 3 নম্বর সেক্টরটা যেটা আছে কনজিউমার ডিসক্রিশনারি, সেটা 17.92% অ্যালোকেশন করা আছে। অর্থাৎ আমি কনজাম্পশন রিলেটেড যদি চিন্তা ভাবনা করতে চাই, সেক্ষেত্রে কিন্তু কনজিউমার ডিসক্রিশনারি একটা বড় সেক্টর, যে সেক্টরটা নাকি আজকের দিনে ভালো করতে পারে। এবং গভর্নমেন্ট বাজেটে যেরকম ভাবে 12 লাখ টাকা পর্যন্ত ছাড় দিয়েছে, আজকের দিনে কিন্তু কনজাম্পশন সেক্টর ভালো করতে পারে। সেই জন্য 3 নম্বর সেক্টর সেটাকে রাখা হয়েছে। এবং টেকনোলজি সেক্টরকে 2 নম্বর সেক্টর হিসেবে বাছা হয়েছে, কারণ টেকনোলজি সেক্টরটা কিন্তু ইউএস এর উপর নির্ভরশীল, এবং ইউএস যদি ভালো করে ইকোনমি, তাহলে অবশ্যই কিন্তু টেকনোলজি সেক্টর ভালো করবে। তো মেন 3টে যে সেক্টর বাছা হয়েছে যে ফান্ড ম্যানেজারের চয়েসে, এবং এই ফান্ড ম্যানেজার যে আছেন অমিত গানোত্রা আছেন এবং তেহের বাদশাহ আছেন। দুজনেই কিন্তু তেহের বাদশাহ আছে, অমিত গানোত্রা হচ্ছে 21 বছরের এক্সপিরিয়েন্স, এবং তেহের বাদশাহ আছে 30 বছরের এক্সপিরিয়েন্স। তো এই ফান্ডটা এমন একটা ফান্ড যেটাতে আপনারা মিনিমাম 1000 দিয়ে ইনভেস্টমেন্ট করতে পারবেন, এবং ফান্ডে কিন্তু 1000 টাকা দিয়ে শুরু করা যায়। এবং এসআইপি আকারে যদি শুরু করতে চান, প্রত্যেক মাসে মাসে ইনভেস্টমেন্ট করতে চান, সেক্ষেত্রে 500 টাকা দিয়ে শুরু করতে পারেন। 1 বছরের এক্সিট লোড আছে 1%,
অর্থাৎ 365 দিন যদি আপনি ফান্ডে থাকেন, তারপরে যদি আপনি টাকা তোলেন, সেক্ষেত্রে কোনো এক্সিট লোড নেই, জিরো আছে। তো এই ফান্ডটা যেটা ইনভেস্টমেন্টের যে স্ট্র্যাটেজি নিয়েছে, সেখানে জায়ান্ট স্টকের মধ্যে 38.87% অ্যালোকেশন আছে, অর্থাৎ বড় স্টক যেগুলো আছে সেখানে কিন্তু বড় অ্যালোকেশন করে রেখেছে। লার্জ ক্যাপে 26.11%, অপেক্ষাকৃত তার থেকে যে কোম্পানিগুলো বড় কোম্পানি, মানে প্রথমে যে জায়ান্ট স্টকে সেটা হচ্ছে বড় কোম্পানি, তারপরেতে যে কোম্পানিগুলো আছে তার থেকে ছোট মাপের কোম্পানি 26.11% অ্যালোকেশন আছে। আর মিড ক্যাপ ক্যাটাগরিতে 26.71% অ্যালোকেশন আছে, এবং স্মল ক্যাপ আছে 8.30% অ্যালোকেশন। অর্থাৎ লার্জ ক্যাপেও টাকা রেখেছে, মানে মিড ক্যাপেও টাকা রেখেছে, এবং স্মল ক্যাপেও টাকা রেখেছে। তিনটে জায়গায় কিন্তু ফান্ড ম্যানেজার বিস্তৃত করে রেখেছে, তার টাকাগুলোকে মানে ছড়িয়ে রেখেছে। এক্ষেত্রে ফ্লেক্সি ক্যাপ ক্যাটাগরির যে নিয়ম বা ফ্লেক্সি ক্যাটাগরির যে মানে মানে বিষয়, সেটা কিন্তু এখানে একদম আছে, সেটা চিন্তা ভাবনা আছে। এবং নাম্বার অফ স্টক হচ্ছে 65 স্টকের মধ্যে ইনভেস্টমেন্ট করেছে। তবে এখানে আমি টপ 10 স্টক নিয়ে আলোচনা করছি। দেখুন, টপ 10 স্টকের মধ্যে প্রথমেই যে কোম্পানিটা রেখেছে আইসিআইসিআই ব্যাংক। যে সমস্ত ব্যাংক এবং এনবিএফসি কোম্পানি কিন্তু লাস্ট 1-2 বছর ধরে খুব একটা বাড়েনি, যেমন বাজাজ ফাইন্যান্সের স্টক যদি দেখেন, যদিও এখানে বাজাজ ফাইন্যান্স নেই, আইসিআইসিআই ব্যাংক হচ্ছে 1 নম্বর স্টক আছে। 2 নম্বর হচ্ছে এইচডিএফসি ব্যাংক, আবারও সেই এইচডিএফসি ব্যাংক, মানে যে স্টকটা 2-2.5 বছর ধরে কোনো চলেনি, সেই ধরনের স্টকে প্রথমে টাকা রেখেছে। 3 নম্বর স্টক আছে ইনফোসিস লিমিটেড, অর্থাৎ আইটি সেক্টর স্টক একটা নেওয়া আছে। 4 নম্বর হচ্ছে জোম্যাটো লিমিটেড, অর্থাৎ জোম্যাটো, কেন জোম্যাটো কে আবারও এই ফান্ডটা কেন বাঁচলাম, সেটা হচ্ছে কনজিউমার সেক্টর যদি ভালো করে, সেক্ষেত্রে কিন্তু জোম্যাটো ভালো করতে পারে। তো কনজিউমার ডিসক্রিশনারির মধ্যে পড়ে যাচ্ছে এই স্টকটা। তো পঞ্চম কোম্পানি হচ্ছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, দারুণ রেজাল্ট করেছে এই কোয়ার্টারে, সেহেতু মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা স্টকও 80 দিনে ভালো করতে পারে। 6 নম্বর স্টক হচ্ছে অ্যাক্সিস ব্যাংক লিমিটেড। তো অ্যাক্সিস ব্যাংক সেটাও 80 দিনে ভালো করতে পারে। ব্যাংকিং স্টক কিন্তু কয়েক বছর ধরেই চলছে না। তো 7 নম্বর স্টক হচ্ছে ট্রেন্ড লিমিটেড, যেটা রিটেল একটা কোম্পানি। তো 8 নম্বর কোম্পানি হচ্ছে ম্যানকাইন্ড ফার্মা লিমিটেড, সেটা একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি। এবং 9 নম্বর স্টক, এর আগের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন আমার নিজস্ব স্টক হোল্ডিং এ আছে। তো আমার কথার উপর আপনারা কখনোই ইনভেস্টমেন্ট করবেন না, অবশ্যই আপনার নিয়ারেস্ট এমপি রেজিস্ট্রার ডিস্ট্রিবিউটরকে দিয়ে ইনভেস্টমেন্ট পথ বেছে নেবেন। তো 9 নম্বর স্টক কোফুডস লিমিটেড। তো 10 নম্বর স্টক আছে বরুণ ব্রেভারেজ লিমিটেড, এই স্টকটাও আমার পোর্টফোলিওতে আছে, সেহেতু আমার কথার উপর ভিত্তি করে কখনো ইনভেস্টমেন্ট পথ বেছে নেবেন না। তো মানে এই যে মোটামুটি ভাবে যেগুলো আমি বলবার চেষ্টা করলাম, সে এই ফান্ডটা কিন্তু আসছে দিনে মার্কেট যে সিনারিও আছে, এই ধরনের মার্কেট সিনারিওতে ভালো করতে পারে, এবং লং টার্মের যারা এই ধরনের ফান্ডে কিন্তু ইনভেস্টমেন্ট করা যেতে পারে। দীর্ঘ মেয়াদিতে যদি কেউ এসআইপি করে, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের ফান্ড বেছে নেওয়া যেতে পারে। আশা করি ভালো লাগলো। ভালো লাগলে আপনাদের অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন, আমার চ্যানেলকে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যে অনেকে ভিডিও দেখছেন কিন্তু আমার চ্যানেলকে যারা যারা সাবস্ক্রাইব করছেন না, তারা দয়া করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।